এবং সরকারি কর্মচারীদের কোর্টের আদেশ মিলে ডিএ দেওয়ার টাকা না থাকে, তাহলে ওরা কী করে বিলিয়ে দেবে? এ প্রশ্ন কিন্তু উঠবে এবং এর ফলে অনেক আধিকারিক গ্রেপ্তারও হতে পারেন হয়তো। এটা কিন্তু নির্বাচনে প্রভাব ফেলে। আর সরকার যদি বাধ্য হয় কোর্টের রায় লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত বরাদ্দ বন্ধ করতে, কারণ তারা ডিএ দিতে পারছে না, সেটা ভোটে প্রভাব ফেলবে। 500 টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এই অতিরিক্ত বরাদ্দের জন্য খরচ হবে 15,000 কোটি টাকা। তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে 10,000 কোটি টাকা ডিএ সরকার দিতে পারছে না, সেখানে 15,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার কী করে দিচ্ছে? নিজেই সেম সাইড গোল করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে তার স্লোগান ছিল, এবার দুটো সেম সাইড গোল তিনি করলেন। একটা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বরাদ্দ বাড়িয়ে, আরেকটা হচ্ছে বেকার ভাতা দিয়ে, যেটা স্পষ্ট করে দিল পশ্চিমবঙ্গে বেকারত্বর সমস্যাটা বিরাট। হিন্দুত্বের লড়াইয়ে বিজেপির সাথে তৃণমূল পারবে না। ভাতার লড়াইও বিজেপি ভাতা দিত না বলে, কিন্তু যদি টাকার লড়াইয়ে কিন্তু বিজেপির সাথে তৃণমূল পারবে না। কিন্তু যেখানে তৃণমূলের শক্তি ছিল বাঙালিয়ানা, সেই বাঙালি ইস্যুটাকে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে ফেলছে। এবার এই রাজ্যের সরকারি কর্মচারীরা এই রাজ্যের সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার কেস করলেন। এই সরকারের বিরুদ্ধে কেন? তারা সুপ্রিম নোটিশ যে ডিএ নিয়েছিল, সেই সুপ্রিম নোটিশ তারা মানেননি। এই বিষয়টা কি এই 26-এর আগে সরকারকে আরও কিছুটা সংকোচের মধ্যে ফেলছিল? না, যে প্রশ্নটা উঠে যাচ্ছে, আজকে সরকার একদিকে ডিএ 25% বকেয়া ডিএ কোর্ট বলেছিল দিতে হবে ইমিডিয়েট বেসিসে, সেটা দিতে পারছে না। সরকারের কাছে সম্ভবত টাকা নেই। এই ডিএ দিতে 10,000 কোটি টাকা মতো খরচ এস্টিমেট করা হচ্ছে 25%-এর জন্য। অথচ সরকার এবারের বাজেটে 500 টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এই অতিরিক্ত বরাদ্দের জন্য খরচ হবে 15,000 কোটি টাকা। তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে 10,000 কোটি টাকা ডিএ সরকার দিতে পারছে না, সেখানে 15,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার কী করে দিচ্ছে? এই প্রশ্নটা হয়তো ভোটের ময়দানে খুব একটা ফলপ্রসূ হবে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ পায়, ডিএ সরকারি কর্মচারী পায়। কিন্তু আদালতের ময়দানে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার অনেক বেশি লোক পাচ্ছে, এবং ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের যে ইম্প্যাক্ট, সেটা ডিএর ইম্প্যাক্টের থেকে অনেকটা বেশি। কিন্তু আদালতের সামনে সম্ভবত সরকারকে জবাবদিহি করতে হবে যে তারা কীভাবে, যেখানে তারা বলছে টাকা নেই বলে ডিএ দিতে পারছে না, যদি তারা সেটা বলে থাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিচ্ছে, যে টাকাটা সরকার লক্ষ্মীর ভাণ্ডারে দিচ্ছে, সেটা তো তৃণমূল কংগ্রেসের টাকা নয়, আমার আপনার ট্যাক্সের টাকা। সেই আমার আপনার ট্যাক্সের টাকা কি করে সরকার বিলিয়ে দিতে পারে যদি তার টাকা না থাকে ডিএ দেওয়ার জন্য? বিলিয়ে দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সরকারি কর্মচারীদের কোর্টের আদেশ মিলে ডিএ দেওয়ার টাকা না থাকে, তাহলে ওরা কী করে বিলিয়ে দেবে? এ প্রশ্ন কিন্তু উঠবে এবং এর ফলে অনেক আধিকারিক গ্রেপ্তারও হতে পারেন হয়তো। এটা কিন্তু নির্বাচনে প্রভাব ফেলবে, কারণ এটা সরকারি কর্মচারীদের যে মনোবল, সেই মনোবলটাকে অনেকটা ভেঙে দেবে। যারা ভোটের কাজে যুক্ত থাকবেন, সেটা কিন্তু নির্বাচনে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিভিন্ন এই সরকারি সংগঠনগুলি, সরকারি কর্মচারীদের যে সংগঠনগুলি আছে, তারা ভবিষ্যতে পথে নামার কথা ভাবছেন। এই পথে নামা এই 26-এর যে ভোট সামনে, এখানে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, পথে নামাটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ কজন মানুষ পথে নামবেন? লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা যদি পথে নামে, অনেক বেশি মানুষ পথে নামবেন কম্পেয়ার টু সরকারি কর্মচারী। সুতরাং সেটা কতটা জনসমর্থন তৈরি করবে বা কী প্রভাব ফেলবে, সরকার উঠিয়ে দেবে যদি রাস্তায় নামে। কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইনত এটাকে চ্যালেঞ্জ করা। যে কন্টেম্পট অফ কোর্ট নোটিশ যদি তারা দিয়ে থাকে, আমি জানি না, আপনি বলছেন নিশ্চয়ই দিয়েছে, তো সেখানে দাঁড়িয়ে সরকার কিন্তু সত্যিই বেকায়দায় পড়ে যাবে। আর সরকার যদি বাধ্য হয় কোর্টের রায় লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত বরাদ্দ বন্ধ করতে, কারণ তারা ডিএ দিতে পারছে না, সেটা ভোটে প্রভাব ফেলবে। কিন্তু এখানে সরকার কোনো প্রকল্প আনলে সেটা কার্যকর করছে এই সরকারি কর্মচারীরা, কিন্তু উল্টো দিকে এই সরকারি কর্মচারীরাই এবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দিচ্ছে। এই পশ্চিমবঙ্গের জন্য এটা কতটা লজ্জাজনক? দেখুন, এটা একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সরকারি কর্মচারীর সরকারের বিরুদ্ধে যাওয়ার অধিকার আছে। এই অধিকার থেকে প্রমাণিত হচ্ছে যে এখানে গণতন্ত্র এখনও আছে, আর গণতন্ত্র আছে বলে পরিবর্তনের আশাও আছে। পরিবর্তন মানে সরকার পরিবর্তন বলছি না, সমাজ পরিবর্তন, রাজনীতির পরিবর্তন, অর্থনীতির পরিবর্তন, এই আশাটা আছে।
তো সেখানে দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা করতেই পারে, কিন্তু যদি সামনে ভোট থাকে আর ভোট পরিচালনার দায়িত্বে যেখানে সরকারি কর্মচারীরা, সেখানে গিয়ে কিন্তু এর প্রভাব পড়তেই বাধ্য। সুতরাং একটা শর্ট টার্ম প্রভাব থাকবে, লং টার্মে এটার কোনো প্রভাব নেই, কারণ সরকার আসবে, সরকার যাবে, সরকারি কর্মচারীরা থেকে যাবে। কিন্তু অন্যদিকে দেখতে গেলে যে সমস্ত পাঁচজন পাঁচজন অফিসারকে নির্বাচন কমিশন তারা বলেছিল সাসপেন্ড করার কথা, রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন ভোট চলে গেলে তারা বহাত্তর বিহলে কাজ করবে। এই বিষয়টা তাহলে কতটা আশ্বস্ত করছে? হ্যাঁ, এটাও একটা অদ্ভুত ব্যাপার। সরকার মানে নির্বাচন কমিশন যে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল সেটা রূপায়ণ করেছে রাজ্য সরকার। সাসপেন্ড তো রাজ্য সরকারই করেছে, এফআইআর তো রাজ্য সরকারই করেছে। তারপর তিনি তাদের বলছেন যে তাদের ভোট চলে গেলে তাদের প্রমোশন হবে। অর্থাৎ কোথাও এটা মানুষের মনে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু বাধ্য হয়েছেন সাসপেন্ড করতে দেশের সংবিধান অনুযায়ী, সেই জন্য তারা একটা অজুহাত দিচ্ছেন। একটা অজুহাত ছাড়া কিছু নয়, যাতে সরকারি কর্মচারীদের বোঝানো এফআইআর যেটা হয়েছে ওটা তো গুরুত্বপূর্ণ কিছু নয়, যেহেতু এফআইআরটা তারা করতে বাধ্য হয়েছেন। কিন্তু সরকারি কর্মচারীরা কি সেই যুক্তি মানবে? সাধারণ মানুষ কি সেই যুক্তি মানবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো অতীতেও অনেক কথা বলেছিলেন, যেমন তিনি বলেছিলেন এসআইআর করতে দেবেন না, পরবর্তীকালে বলেন এসআইআর করতে দিলাম কারণ নাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে যেত। যেমন তিনি বলেছিলেন একজন বাঙালির নামও ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, 58,20,000 লোকের নাম বাদ গেছে এখনো অবধি, এরপর কত বাদ যাবে দ্বিতীয় রাউন্ডে অনেকে বলছে 1 কোটিও ছাড়িয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকফ আইন লাগু করতে দেবেন না, সেই ওয়াকফ আইনও তো লাগু হলো রাজ্য সরকারের সহায়তায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে রাজ্যে অনেকটা কমে যাচ্ছে সাম্প্রতিক এই বিভিন্ন রকম কথা রাখতে না পারার জন্য। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তারা কতটা সিরিয়াসলি নেবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। আর মমতা যে সরকারে ফিরবেন তারই বাকি গ্যারেন্টি আছে, এই প্রশ্নটাও তারা করতে পারেন। সুতরাং তারা যদি আজকে সাসপেন্ড হন, কালকে যদি বিজেপির সরকার আসে তখন কি তারা প্রমোশন পাবেন, এই প্রশ্নটাও উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই সরকারে আসা না আসার এই প্রশ্নটা আগে ভাগে বুঝতে পেরেই এই ডিএ বনাম ভাতা এই তাসটা তিনি খেলেছেন, যে একদিকে ডিএ ভোগকারী, একদিকে ডিএ আন্দোলনকারীরা, একদিকে ভাতা ভোগকারীরা? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও উপলব্ধি করেছেন তিনি হারতে চলেছেন এবার নির্বাচনে। তিনি যেহেতু হারতে চলেছেন, তিনি অনায়াসে বলতে পারছেন যে সরকারি কর্মচারীদের তার সরকার যাদের সাসপেন্ড করেছে বা তাদের বিরুদ্ধে এফআইআর করেছে তিনি তাদের প্রমোশন দেবেন, কারণ তিনি সম্ভবত জানেন সেই প্রমোশন তাকে কখনোই দিতে হবে না, তিনি তো সরকারে ফিরবেন না। এই ধরনের স্টেটমেন্ট তিনি ফিরবেন না, এটা কনফার্ম। উনি হয়তো মনে করছেন, আমি বলছি উনি হয়তো মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে যত ভালো বোঝেন, আমার বিশ্বাস বাংলায় কোনো রাজনৈতিক বিশ্লেষক, কোনো নেতা এটা বোঝেন না। উনি হয়তো উপলব্ধি করছেন উনি আর সরকারে থাকবেন না বলে এই ধরনের কথা সম্ভবত বলছেন যে আমি ফিরে এলে দেব, কিন্তু না ফেরেন দেওয়ার কোনো দায় থাকবে না। সুতরাং এই স্টেটমেন্টগুলো কার্যত তিনি একটা জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন এবং একটি সম্মানজনক হার তিনি নিশ্চিত করার চেষ্টা করছেন, যাতে পরাজিত হলেও, ক্ষমতা থেকে চলে গেলেও তিনি এটা বিরোধী শক্তি হিসেবে থেকে যান, কংগ্রেস সিপিএমের মতো পরিণতি তার না। কিন্তু এইখানে ডিএ বনাম যে ভাতা ভোগকারীরা, এদের মাঝখানে তো একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। এদের মাঝখানে কিছু যারা ভাতা নিচ্ছে তারা তো একদিকে তৃণমূলকে ঢেলে ভোট দিতেই পারে। নিশ্চয়ই তারা ঢেলে ভোট দিতেই পারে, সেই সম্ভাবনা সবসময় থেকে যায়। কিন্তু যে প্রশ্নটা এসে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা ভাতা বাড়িয়ে দিলেন, আর বিরোধী দল বিজেপির যে বিরোধী দলনেতা তিনি বললেন তারা ক্ষমতায় এলে 3,000 টাকা ভাতা দেবে। অর্থাৎ একটি দল বলছে 1500 টাকা আর একটি দল বলছে 3,000 টাকা। আপনি যদি ভাতার থেকে উপভোক্তা হন, আপনি কোন দিকে যাবেন? একটা সংশয় কিন্তু থেকেই যায়। একজন 3 দেবে বলছে, একজন 1.5 দিচ্ছে। যে 3 দেবে বলছে সে 2.5 দিচ্ছে দিল্লিতে, 1.5 দিচ্ছে মধ্যপ্রদেশে, এরকম না ভাতা দিচ্ছে না, তা কোন দিকে যাবেন আপনারা? তো সেই প্রশ্নটা থেকে যায়। এই টাকার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিজেপির মতো সর্বভারতীয় দলের সাথে পারা সম্ভব নয়। মমতা যদি 3 দেন তারা 5 দেবে। এই টাকার লড়াইয়ে তাদের ক্ষমতা, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ তো অনেকটা বেশি। সেই অসম লড়াইয়ে মমতা কতটা সারভাইভ করতে পারবেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। দ্বিতীয়ত, তিনি যে বেকার ভাতা 500 টাকা করে 1500 টাকা করে দিচ্ছেন, এই বেকার ভাতা একটা সমস্যার সৃষ্টি করছে। যে লাইন পড়ছে বেকার ভাতা নিতে, সেই লাইন অনুযায়ী যত মানুষ ভাতা পাবে তত বাজেট আছে তো বেকার ভাতা দেওয়ার জন্য, প্রথম প্রশ্ন।
বামফ্রন্ট সরকার একসময় এই বেকার ভাতা শুরু করেছিল, তারা 2 বছরের মধ্যে সেটা বন্ধ করে দিতে বাধ্য হয় জ্যোতিবাবুর আমাদের। কারণ হয়তো তারা উপলব্ধি করেছিল এই বেকার ভাতা সাস্টেনেবল নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেকার ভাতা দেওয়া আরেকটা সমস্যা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21-এ বলেছিলেন ডবল চাকরি হবে। তাহলে প্রশ্ন উঠে গেল, পশ্চিমবঙ্গে বেকারত্বের হালটা কি এতটাই খারাপ যে এত বিশাল লাইন পড়ছে বেকার ভাতা দেওয়ার জায়গায়? লাইন দিকে বোঝা যাচ্ছে কতটা বেকারত্ব আছে। অর্থাৎ শাসক পক্ষের যে দাবি তারা এখানে চাকরি দিয়েছে, সেই দাবিটা নস্যাৎ হয়ে গেল। নিজেই সেম সাইড গোল করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে তার স্লোগান ছিল, এবার 2টো সেম সাইড গোল তিনি করলেন। একটা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বরাদ্দ বাড়িয়ে, যেটা বিজেপিকে সুযোগ দিল 3000 টাকা বলার। আরেকটা হচ্ছে বেকার ভাতা দিয়ে, যেটা স্পষ্ট করে দিল পশ্চিমবঙ্গে বেকারত্বর সমস্যাটা বিরাট প্রবল, স্পষ্ট হয়ে গেল। সুতরাং সেম সাইড গোল একটার পর একটা করে দিচ্ছেন। তৃতীয় সেম সাইড গোলটা এবারে 3-0 গোলে উনি হারতে চলেছেন হয়তো। তৃতীয় গোলটা হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির মতো হিন্দুত্বের রাস্তায় হাঁটতে শুরু করলেন। মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, মানুষের ট্যাক্সের টাকায় কলকাতায় দুর্গাঙ্গন করার কথা বলছেন, মানুষের ট্যাক্সের টাকায় শিলিগুড়িতে তিনি শিব মন্দির করার কথা বলছেন। প্রশ্ন যেটা উঠবে, তখন হুমায়ুন কবির বাবরি মসজিদ করার কথা বলছেন, মানুষের ট্যাক্সের টাকা নয়, ব্যক্তিগত উদ্যোগে, তাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। এটা যদি হিন্দুত্ব না হয় তাহলে হিন্দুত্ব কী? এবার যদি তার থেকে যে মুসলমান ভোট ব্যাংক তার আছে তার একটা অংশ সরে যায়, তাহলে কিন্তু বিপর্যয় আসবে। স্যার, এই ডিএ বনাম ভাতা, এখানে জয়ীটা কে হবে? এই খেলায় জয়ী কে হবে? জয়ী হবে বাংলার মানুষ। কারণ ভাতা যেটা পাচ্ছে, বিজেপি এলে আরও বেশি ভাতা পাবে। মমতা সেই সুযোগটা করে দিলেন। বিজেপি তো হয়তো দিত না 3000 টাকা ভাতা, মমতা 1.5 দিলেন বলে ওরা বললো 3 দেবো। জয়ী হবে বাংলার মানুষ। আর বিজেপি এলে অটোমেটিক্যালি তারা কেন্দ্রীয় হারে দিয়ে পাবে। সুতরাং লাভ তো বাংলার মানুষের হচ্ছে, সেই লাভের সুযোগটা মমতা করে দিচ্ছেন। মমতাকে তারা ধন্যবাদ দেবে। সেই জন্য আপনি বললেন 3 গোলে হারছেন। তিনি 3 গোলে হারতে চলেছেন, কিন্তু বাংলার মানুষ তাকে হাত তুলে আশীর্বাদ করবে সেই হারের পর। কারণ এই যে ভাতা, এই যে ডিএ পাওয়ার সুযোগটা মমতাই করে দিয়েছেন। তার এই সেম সাইড গোলের জন্যই তারা জিতলো বাংলার মানুষ। এটা বিজেপির জয় নয়। যদি 3-0 গোলে মমতা হারেন, জয়টা বাংলার মানুষের জয় হবে। বিজেপি আসবে, বিজেপি যাবে, কালকে অন্য দল আসবে, অন্য দল যাবে। গণতন্ত্র এটা হয়েই থাকে। বাংলার সাধারণ মানুষের জয় হবে, এবং সেই জয়টা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেম সাইড গোলে। আসলে 3-0 গোলে একটা প্রধান ভূমিকা পালন করবে এই ডিএ বিষয়টা। দিয়ে ভাতা এবং মন্দিরের রাজনীতি। আপনি বলুন, হিন্দুত্বের রাজনীতিতে বিজেপির সাথে তৃণমূল পারবে? হিন্দুত্ব মানে তো শুধু মন্দির তৈরি নয়। হিন্দুত্ব মানে বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা আসছে তাদের আইডেন্টিফাই করে ফেরত পাঠানো হিন্দুত্ব। মমতার ভোট ব্যাংক সেই অনুপ্রবেশকারীরা অনেকে বলে, তিনি তাদের আইডেন্টিফাই করে ফেরত পাঠাতে পারবেন। অর্থাৎ তিনি আংশিক সফট হিন্দুত্বের লাইনে খেলছেন। বিজেপি খেলছে হার্ড হিন্দুত্বের লাইনে। উত্তরপ্রদেশে দেখুন, যোগী আদিত্যনাথ হার্ড কট্টর হিন্দুত্বের লাইন নিয়েছিলেন, যেটা এখানে শুভেন্দু অধিকারীরা নিচ্ছেন। আর কংগ্রেস অনেকটা সফট হিন্দুত্বের লাইনে খেলেছিল। কংগ্রেস কোথায় আছে? ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর যোগী আদিত্যনাথের বিশাল জয় হয়েছে। হিন্দুত্বের লড়াইয়ে বিজেপির সাথে তৃণমূল পারবে না। ভাতার লড়াইও বিজেপি ভাতা দিত না বলে, কিন্তু যদি টাকার লড়াইয়ে তৃণমূলের সাথে বিজেপি পারবে না, কিন্তু বিজেপির সাথে তৃণমূল পারবে না। কিন্তু যেখানে তৃণমূলের শক্তি ছিল বাঙালিয়ানা, সেই বাঙালি ইস্যুটাকে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে ফেলছে। সেই মামাটি মানুষকে কীভাবে হারিয়ে ফেলছেন? আসানসোলের এমপিকে বাঙালি, বিহারের মানুষ। দুর্গাপুরের এমপিকে বিহারের মানুষ। বহরমপুরের এমপিকে গুজরাটের মানুষ। প্রশ্ন হচ্ছে, বাংলায় কি উপযুক্ত মানুষ পেল না বাঙালিদের দল তৃণমূল কংগ্রেস? এই যে বাঙালি ইস্যুতে একটা বড় জয় পেয়েছিল তৃণমূল সম্ভবত 2021-এ লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি, এই ইস্যুটাকে তৃণমূল কোথাও লঘু করে দিচ্ছে। সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠবে। রাজ্য পুলিশের ডিজিকে, তিনি কি বাঙালি? প্রশ্ন উঠবে বারবারই পুলিশের উচ্চ অধিকর্তায়। কেন অবাঙালি হচ্ছে? সিপিএম আমলে তো বাঙালিরা ছিল, অনেক বাঙালি থেকে। কলকাতায় একজন ভালো পুলিশ কমিশনার বাঙালি আমরা পেয়েছি, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে বোধহয়, ড্যামেজটা অলরেডি ডান। সেই বাঙালি যে বাঙালি তোষণের রাজনীতি বা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, যেটা তিনি চেষ্টা করেছিলেন, সফল হয়েছিল 2021-এ, সেই রাজনীতিটা কোথাও একটা লঘু হয়ে গেছে। আবার মমতাকেই বলতে শোনা যাচ্ছে, আমাদের সবচেয়ে বড় নেতা মহাত্মা গান্ধী কি বাঙালি ছিলেন?
বাঙালি তো প্রশ্ন করতেই পারে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম, শ্যামাপ্রসাদ মুখার্জির নাম, বিধানচন্দ্র রায়ের নাম কেন উনি বললেন না? নেতাজির নাম তো বলতেই পারতেন, বাকি আছে নেতাজির নাম তো বলতেই পারতেন। অর্থাৎ মমতা বাঙালি নেতা নেতাজির থেকে গুজরাটি নেতা গান্ধীকে অনেক বেশি মানেন, এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। কোথায় গেল তার বাঙালি কার্ড? সুতরাং মমতার শক্তি যে ছিল, যেখানে বিজেপি মমতার মোকাবিলা করতে পারছিল না, সেই জায়গাটা তিনি হারিয়ে ফেলেছেন এই ভাতার রাজনীতি করতে গিয়ে। বিজেপি এতদিন ভাতার রাজনীতি করতো না, এখন বাংলা দখল করার জন্য সম্ভবত তারা ভাতার রাজনীতি আরও বেশি করে করছে, যে লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় খেলছিলেন সেই আরও বেশি করে খেলছে। তাদের যে আর্থিক ক্ষমতা, কালকে তো তারা বাংলাকে ইকোনমিক প্যাকেজ দিতে পারে, বলতে পারে সব ঋণ মকুব হয়ে যাবে, বলতে পারে শিল্পপতিদের যদি বিজেপি সরকার কেন্দ্রে বলে বাংলায় বিনিয়োগ করতে, তারা বিনিয়োগ করবে না। কার ঘাড়ে কটা মাথা ভারতবর্ষে আছে বিজেপি বললে বিনিয়োগ করবেন আজকে এই বর্তমান পরিস্থিতিতে? সুতরাং বাংলায় শিল্পায়ন হবে, বাংলায় চাকরি হবে, বাংলায় বেশি ভাতা পাবে, বাংলার মানুষ বেশি দিয়ে পাবে সরকারি কর্মীরা। বিজেপির তো লাভই লাভ। আপনি ধরুন প্রচণ্ড বিজেপি বিরোধী, কিন্তু বিজেপিতে আপনার চাকরি হবে, আপনার ঘরের মেয়েরা বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবে, শিল্পায়ন বেশি হবে, বিজেপি এলে বিনিয়োগ বেশি হবে। আসলে আপনি যতই বিজেপি বিরোধী হন, পাগলেও নিজের স্বার্থ বোঝে। যাতে মাতাল তালে ঠিক একটা কথা আছে, বাংলার মানুষ অনেকটা সেটা। তাদের যতই ভাতার যে নেশায় মমতা বুধ করে রাখতে চান, মানুষ কিন্তু নিজের ভালোটা সবচেয়ে ভালো বোঝে। গণতন্ত্রে মানুষ বুঝেছিল 21-এ মমতা কেন আমাদের লাভ, তাই মমতা ফিরে এসেছিলেন। মানুষ এবার আমার যেটা মনে হচ্ছে তারা উপলব্ধি করছে এখানে একটা ডবল ইঞ্জিন সরকার থাকলে তাদের লাভ। এখন কেন্দ্রে বিজেপি আছে, কেন্দ্রে কংগ্রেস থাকলে কংগ্রেসকে হয়তো চাইতো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, বাংলায় যদি বিজেপির সরকার হয় তাহলে মানুষ উপলব্ধি করছে বাঙালির লাভ। তারা মনের দিক থেকে যতই মমতাকে ভালোবাসুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে বলছি, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, স্বাধীনতার পর বাংলার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সিপিএম আমলে কোনো সিপিএম নেতা সেই জনপ্রিয়তা ছিল না, কিন্তু মমতা কি জিততেন না। মমতা জনপ্রিয় ছিলেন, জিতত সিপিএম। মমতা হেরে গেলেও জনপ্রিয় থাকবেন, কিন্তু জিতবে বিজেপি। ধন্যবাদ।